আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কলর লার্নিং হাবসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এখন আমরা ক্লাস 9-10 এর অ্যাকাউন্টিং এর 7 নম্বর চ্যাপ্টার খতিয়ান এর সৃজনশীল প্রশ্নর 1 নম্বরটা সলভ করব, যারা তোমরা আগের ভিডিওগুলো দেখেছো। যদি না দিয়ে থাকো খতিয়ানের বিশেষ করে জার্নালের ভিডিওগুলো আগে দেখতে হবে খতিয়ান করার আগে, কারণ জার্নাল এন্ট্রি যদি তুমি ঠিক মতো না পারো তাহলে খতিয়ান কিছুই না। জার্নালটাকেই হিসাবের পাকা খাতা, সেটা হলো খতিয়ান, সেখানে কিভাবে তুলতে হয় সেটা দেখাবো। তো আজকের 1 নম্বর যে সৃজনশীল প্রবলেম আছে, চলো সেখানে সেটাতে কি আছে আমরা একটু কন্টেন্টে যাই। তো তোমরা ইতিমধ্যে বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেলটা বাই দিস টাইম সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ। আর যদি না করে থাকো তাহলে আবারও তোমাদের প্রতি অনুরোধ রইল যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার, যাতে নতুন ভিডিওগুলো আসলে তোমরা পাও, এবং তোমাদের যদি স্পেসিফিক কোনো চাহিদা থাকে তাহলে তোমরা একটু আমাকে জানাবা। তো এইখানে বলে রাখি, এই ভিডিওর শেষে এই যে একটা কুইজের লিংক আছে, এইখানে কুইজ দেওয়া আছে, তোমরা এই কুইজে পার্টিসিপেট করবা যাতে করে একটু নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটাকে যাচাইয়ের জন্য, এবং যেহেতু পরীক্ষা এমসিকিউ থাকে সেটাও তোমাদের ট্রেনিং হয়ে যাবে। এবং এটা একটা রিসোর্স পেজ, এইখানে তুমি সব ভিডিওগুলো পাবা, এবং পরবর্তী ধীরে ধীরে যে এখানকার শর্ট কোশ্চেন গুলো আছে এই চ্যাপ্টারের, সেগুলো আমি এখানে পরবর্তীতে ধীরে ধীরে এগুলো আপ করব। তো তোমার আমার ওয়েবসাইটের এই যদি পেজে যাও, এই পেজের লিঙ্কটা ডেসক্রিপশন সেকশন এবং কমেন্ট সেকশন এখানে দেওয়া থাকবে, এই দুইটাই, এই কুইজের লিঙ্ক প্লাস এই রিসার্চ পেজের লিঙ্ক, যেটা ব্যবহার করে তোমরা সরাসরি পেজে চলে যেতে পারবে। তো খতিয়ান, তার আগে একটু বলে নিই, আসলে যেহেতু আমি খতিয়ানের উপর কোনো ভিডিও করি নাই, কারণ আসলে আমি দেখেছি এরকম ভিডিও করলে তোমরা সেটা শোনার প্রতি আগ্রহ খুব একটা নাই। আসলে জানার আগ্রহ খুব কম মানুষের, আমার যতটুকু আমি বুঝেছি আর কি। যে কারণে আমি খতিয়ান আসলে কি এগুলোর কোনো বিস্তারিত আলোচনায় না গিয়ে জাস্ট শুধুমাত্র এই প্রবলেমটা সলভ করব। তার আগে একটু খালি বলে নিই, খতিয়ানটা হচ্ছে হিসাবের পাকা বই, যেটা নর্মালি জাবেদার পরের স্টেপ হচ্ছে খতিয়ান। তো অনেক সময় খতিয়ানে জাবেদাকে বাইপাস করেও খতিয়ানে সরাসরি লেখা যায়, কিন্তু নর্মাল প্র্যাকটিস হলো আগে জাবেদা তারপর খতিয়ান। তো খতিয়ানটা কি, আমরা জমির খতিয়ানের নাম শুনেছি। তো জমির খতিয়ানে কি থাকে, ওই ওই জমির মালিককে, তার নামের অংশ। ঠিক এখানেও তাই, খতিয়ান বলতে প্রত্যেকটা হিসাব, যতগুলো হিসাব আছে প্রত্যেকটা হিসাবের হিস্সা কি, অর্থাৎ ওই হিসাবে কি কি ঘটনা ঘটেছে, তার ব্যালেন্স কত, এই জিনিসটাই জানা যাবে খতিয়ানের মাধ্যমে। তাহলে আমরা এটার আমি পুরোটা আসলে ব্রিফ করব যখন সলভ করব তখন। তা আমরা সৃজনশীলের 1 নম্বরের প্রবলেমটা এখন একটু পড়ি, এখানে কি লেখা আছে। তো বলছে, ঢাকার নিরাময় ফার্মা এর 2025 সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। জানুয়ারি 1, নগদ 55,000 টাকা, 50,000 টাকার কম্পিউটার ও 30,000 টাকা মূল্যের বিক্রয়যোগ্য ওষুধ নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে এখানে খেয়াল করতে হবে, জানুয়ারির 1 তারিখে এটা কিন্তু প্রারম্ভিক মূলধন কি কি দিয়েছে। নগদে দিয়েছে 55,000 টাকা, কম্পিউটার দিয়েছে একটা 50,000 টাকা, আর 30,000 টাকার মূল্যের বিক্রয়যোগ্য ওষুধ, অর্থাৎ এটা ফার্মা কোম্পানি, ফার্মা প্রতিষ্ঠান, এটার 30,000 টাকা মূল্যের ওষুধ নিয়ে ব্যবসাটা শুরু করছে। তো 30,000 টাকার এটাও কিন্তু মূলধনের অংশ, মালিক দিয়েছে ব্যবসা শুরুতে, টাকা দিয়েছে, কম্পিউটার দিয়েছে 50,000 এবং ওষুধও কিনে দিয়েছে 30,000 টাকা দামে। জানুয়ারির 3 তারিখে জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয় 80,000 টাকা, এখানে একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, জাহান ড্রাগস থেকে ওষুধ কিনেছে 80,000। তো যেহেতু নগদের কথা বলা নাই এবং জাহান ড্রাগস এর নাম লেখা আছে, এটা নিশ্চিত যে এটা বুঝতে হবে এটা বাকিতে ক্রয়, 80,000 টাকা। জানুয়ারির 7 তারিখে পুরাতন একটা প্রিন্টার মেশিন বিক্রয় করছে 3,200 টাকা, অর্থাৎ প্রিন্টার মেশিন পুরনো হয়ে গেছে, এটা কাজ হয় না, তো এটা বিক্রি করে দিয়েছে, দিয়ে 3,200 টাকা পাওয়া গেছে। জানুয়ারির 18 তারিখে মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ওষুধ ফেরত দিয়েছে 6,000 টাকার, অর্থাৎ যে 80,000 টাকার ওষুধ কিনেছিল জাহান ড্রাগস থেকে, তার মধ্যে 6,000 টাকার ওষুধ ফেরত দিয়েছে 18 তারিখে। পরে 3 তারিখে কিনে নিয়ে আসার পর 18 তারিখে দেখতেছে যে বেশ কিছু ওষুধের এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে, কাজেই তাদেরকে ফেরত দিয়েছে 6,000 টাকা। জানুয়ারি 27 তারিখে ওষুধ নগদে বিক্রি করছে 1,40,000 টাকার। তো একদম সোজা,
কোনোটাই বুঝতে অসুবিধা নাই। এখন আমরা দেখি কি বলছে। উপযুক্ত তথ্যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো প্রারম্ভিক মূলধন আমরা দেখতে পাচ্ছি 55,000 নগদ, 50,000 টাকা কম্পিউটার, দুইটা যোগ করলে 1,05,000, আর 30,000 টাকার হচ্ছে ওষুধ, তাহলে 1,35,000 টাকা প্রারম্ভিক মূলধন। তো এইটা আমরা একটা ছকের মধ্যে দেখাই দিছি এখানে। নগদ দিয়েছে কত? 55,000। অফিস সরঞ্জাম এটা কেন লিখলাম যে এখানে একটু খেয়াল করতে হবে যে গ নাম্বার রিকোয়ারমেন্টে বলছে অফিস সরঞ্জাম। এখানে যে হিসাবগুলো আইডেন্টিফাই করে দিচ্ছে এখানে বলতেছে যে ক্ষয়তে বলছে জানুয়ারি 3 থেকে 27 তারিখের মধ্যে সাধারণ জাবেদা, আর গতেও আসে বলছে উপযুক্ত লেনদেন সময়ের ভিত্তিতে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় বিক্রয় ক্রয় হিসাব ও প্রদেয় হিসাব প্রস্তুত করো, এই কটা হিসাব করতে বলছে। তো এখানে অফিস সরঞ্জাম বলা আছে। তো অফিস সরঞ্জাম বলতে এখানে আমরা দেখলাম দুইটা জিনিস আছে, একটা কম্পিউটার আর একটা হলো যে প্রিন্টার বিক্রি করছে, তাহলে এই দুইটাই আমরা অফিস সরঞ্জামের মধ্যে ফেলবো, যেহেতু এখানে অফিস সরঞ্জামের হিসাবের টাইটেলটা বলে দিয়েছে এখানে। তো এই জন্য আমি এখানে লিখেছি নগদ 55,000, অফিস সরঞ্জাম ব্র্যাকেটে কম্পিউটার দিলাম 50,000 টাকা, ক্রয় পণ্য ওষুধ। এখানে দেখো খেয়াল করে আমরা ক্রয় লিখলাম, কেন ক্রয় লিখলাম? যে এটা মালিক দিছে 30,000 টাকা মূলধন হিসাবে, কি দিছে? ঔষধ। এই ওষুধ কিসের জন্য? বিক্রির জন্য। তাহলে আমি যদি মালিক না দিত তাহলে তো আমাকে মানে ঘটনাটা ঘুরিয়ে এরকম, মালিক যদি এই নগদ 55,000 টাকার এবং এই 30,000 টাকার ওষুধ না দিয়ে ওই 30,000 টাকা যদি ক্যাশ দিত, ওখানে 85,000 টাকা হতো তাহলে ক্যাশ, তাহলে আমার 30,000 টাকার ওষুধ কিনতে হতো। তাহলে এখানে বুঝতে হবে যে যেহেতু মালিকই ওই এই ওষুধটা দিয়েছে, আমরা ধরে নেব যে এটা মালিকের কাছ থেকে কিনছি আমরা। এই জন্য ক্রয় হিসাব লিখলাম 30,000 টাকা, আর ওর বিপরীতে মূলধন, ওর বিপরীতে মূলধন, এই টাকাটা আসছে থেকে মূলধন হিসাবে। এই জন্য ক্রয় লিখলাম 30,000 টাকা, আর অফিস সরঞ্জাম লিখলাম কম্পিউটারকে, কারণ কি ওই যে হিসাবের খাতের মধ্যে বলা আছে এই জন্য এটা। আর নগদ 55, তাহলে 1,35,000 টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধন। খতে কি বলছে? 3 থেকে 27-এর লেনদেনের সাধারণ জাবেদা, ডেবিট আর ক্রেডিট। তাহলে 3 তারিখে কি ছিল? ক্রয় করছে, হ্যাঁ, জাহান ড্রাগস থেকে 80,000 টাকার ওষুধ ক্রয় করছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে, এটা খরচ, খরচ বেড়েছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট। আর বাকিতে কিনছে, যদি নগদে কিনতো তাহলে নগদান হিসাব ক্রেডিট হতো। ক্রয় হিসাব ডেবিট ঠিকই আছে, কিন্তু এটা বাকিতে কিনছে, কাজে প্রদেয় বিল হিসাব ক্রেডিট, এটা দেনা, দায়, দায় বৃদ্ধি পেয়েছে এই জন্য ক্রেডিট। তাহলে 80,000 টাকা হলো ক্রয় হিসাব, আর প্রদেয় বিল হিসাব 80,000 টাকা ক্রেডিট। জানুয়ারির 7 তারিখে কি করছে? অফিস সরঞ্জাম অর্থাৎ পুরাতন মেশিন, ওই যে প্রিন্টার মেশিন বিক্রি করছে। তো প্রিন্টার মেশিন বিক্রি করলে নগদ টাকা পাওয়া গেছে, তাহলে নগদ টাকা সম্পদ বেড়েছে, তাহলে নগদান হিসাব ডেবিট করলাম 3,200 টাকা। আর অফিস সরঞ্জাম এটা কমে গেছে, অফিস সরঞ্জামে ক্রেডিট করলাম, কারণ পুরাতন মেশিনটা যখন আমি বিক্রি করে দিলাম তাহলে অফিস সরঞ্জামের ফিগারটা আমার কমে গেল, নগদ টাকাটা বেড়ে গেল, তাহলে 3,200-কে অফিস সরঞ্জাম ক্রেডিট করলাম আমি। জানুয়ারি 18 তারিখে কি করছে? জাহান ড্রাগসে 6,000 টাকার ওষুধ ফেরত পাঠানো হয়েছে নিম্নমানের জন্য বা মেয়াদ উত্তীর্ণের জন্য। তো যখন ফেরত পাঠিয়েছি তো ক্রয় করার সময় কি করেছিলাম? আমরা প্রদেয় বিলকে করেছিলাম ক্রেডিট, বাকিতে কিনছিলাম, দেখো খেয়াল করে, ক্রয় করেছিলাম ক্রেডিট, ডেবিট, আর প্রদেয় বিলকে করেছিলাম ক্রেডিট। তো এখন যখন আমি ফেরত দিচ্ছি তাহলে প্রদেয় বিল কমে যাবে। আগে 80,000 টাকা পাইতো, আমি 6,000 টাকার মাল আবার ফেরত পাঠাইলাম, তাহলে 6,000 টাকা এখানে কমবে। তাহলে যেহেতু এটা 80,000 টাকা ক্রেডিট প্রদেয় বিল, তাহলে প্রদেয় বিলকে আমাকে করতে হবে ডেবিট, তাহলে কমে যাবে। উল্টা করলে সবসময় কমে যাবে অ্যাকাউন্টিং এ, রিভার্স এন্ট্রি। আমার এটা ক্রেডিট আছে প্রদেয় বিল, আমি প্রদেয় বিলকে ডেবিট করলে এটা কমে যাবে, তাহলে কত কমাবো? 6,000। এই জন্য দেখো এখানে প্রদেয় বিলকে 6,000 ডেবিট করলাম, আর ক্রেডিট ক্রয় ফেরত হিসাব, আমি ক্রয় হিসাবকে ক্রেডিট না করে আসলে করতে হতো ক্রয় হিসাবকে ক্রেডিট, কারণ কি আমি ক্রয় কমে গেল তখন। কিন্তু এটা করা হয় না, যে ক্রয় ফেরতের হিসাবটা জানার জন্য যে কতটুকু আসলে ক্রয় ফেরত দেওয়া হয়েছে এটা আলাদাভাবে একটা হিসাব রাখা হয়, যে কারণে ক্রয় হিসাবকে ক্রেডিট না করে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট করা হয়েছে। এই ক্রয় ফেরত পরে কিন্তু আমরা যখন ফাইনালি অ্যাকাউন্টস করি, কম্প্রিহেনসিভ বিশদ আয় বিবরণী করি, ব্যালেন্স শিট করি, তখন যা কিন্তু এটা বাদ যায় ইয়ের থেকে, ক্রয় ফেরত থেকে, ক্রয় ফেরতটা ক্রয় থেকে বাদ যায়, নেট ক্রয় বের করতে হয়। ওটা আমরা 10 নম্বরের, যদি তোমরা দেখো চ্যাপ্টার 10 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওইখানে কিন্তু আমার ভিডিও আছে, ওইখানে তোমরা দেখতে পাবে, এটা ক্লিয়ার বলা আছে। আচ্ছা, তাহলে জানুয়ারির 18 তারিখে ক্লিয়ার হলো 6,000 টাকার মাল যেহেতু ফেরত পাঠানো হলো, প্রদেয় বিলকে আমরা ডেবিট করলাম আর ক্রয় ফেরতকে করলাম ক্রেডিট। জানুয়ারি 27-এ বিক্রয় করছে নগদ টাকায় 1,40,000, তাহলে নগদ বেড়েছে সম্পদ, নগদ বাড়লে ডেবিট, তাহলে ডেবিট করলাম, আর বিক্রয় এটা আয়, আয় বাড়লে ক্রেডিট, তাহলে আমরা ন্যারেশনে লিখলাম নগদে ওষুধ বিক্রয়। তাহলে এই ছিল খ নম্বরের আহ, জাবেদা, এখানে বলছিল ক্ষয়ের জাবেদা। এবার
গতে বলছে উপর লেনদেনের ভিত্তিতে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব, প্রদেয় হিসাব প্রস্তুত করো। এটা কিন্তু খতিয়ান। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই খতিয়ানের চ্যাপ্টার হলে ক আর খ যেটুকু করলাম এটা খতিয়ানের, কিন্তু এগুলো কিন্তু আমরা আগেই শিখেছি, এর আগের চ্যাপ্টারগুলোতে এগুলো আমরা শিখেছি। এখন হচ্ছে গ নাম্বারটা অ্যাকচুয়ালি খতিয়ান। তো এইখানে আমি কিছু যেহেতু বলা নাই, এই প্রথম প্রবলেমটা এটা আমরা টি অ্যাকাউন্ট ব্যবহার করে করব খতিয়ানে। টি অ্যাকাউন্ট বলতে কি, যেটার এক পাশে ডেবিট এক পাশে ক্রেডিট থাকে। আমরা একটু নিচে দেখি, এই যে এখানে খতিয়ান নগদান হিসাবের খতিয়ানটা করা হয়েছে। এখানে দেখো এই পাশে ডেবিট আর এই পাশে ডান পাশে যে ক্রেডিট। ছকটা দেখো একই জিনিসে আছে, তারিখ আছে, বিবরণ, জাবেদা পৃষ্ঠ, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠ, টাকা। জাবেদা পৃষ্ঠ কি, অর্থাৎ জাবেদা তো একটা বই, ওখান থেকে আসবে, তাহলে কত নম্বর পেজ থেকে এখানে আসছে এটা রেফারেন্স হিসেবে ব্যবহার করা হবে। এবং জাবেদাতে আবার লেখা হবে খতিয়ানের কত নম্বর পেজটাতে যাচ্ছে, যাতে একটা দেখে বোঝা যায় যে এটা কত নম্বর পেজে আছে ও কত নম্বর বইয়ের। এটা হলো ক্রস রেফারেন্স, ইজি চেক করার জন্য, পরবর্তীতে ভুলভ্রান্তি হলে তাড়াতাড়ি চেক করা যায়। তো নগদান হিসাবে এখানে খতিয়ানের যেটা বোঝার বিষয়, সরি, তো নগদান হিসাবের এখানে আমি হিসাব করছি নগদানের। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে এর ডেবিট, নগদ ডেবিট হয়েছে কখন আর নগদ ক্রেডিট হয়েছে কখন, সেটা আমি দেখবো। তো প্রথম যদি এখানে বলি আমরা, প্রথম যে ঘটনা এখানে যদি তাকাই, প্রথম হচ্ছে জানুয়ারির 1 তারিখ, সেই দিন নগদ টাকায় যে 55,000 টাকা। যেহেতু জাবেদা করার সময় আমাদেরকে বলছে যে 3 থেকে 27 পর্যন্ত জাবেদা, এই জন্য কিন্তু আমরা 1 তারিখে জাবেদাটা করি নাই, যেহেতু বলে নাই। কিন্তু আমাকে এখন খতিয়ান করতে গেলে মনে মনে আমাকে জাবেদা করে নিতে হবে। তাহলে প্রথমে এই নগদ 55,000 টাকার জাবেদাটা কি? আসলে জাবেদা হচ্ছে নগদ টাকা ব্যবসায় আসছে, নগদ বেড়েছে, তাহলে নগদান হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট, কারণ মূলধন হিসাবে মালিক টাকাটা দিয়েছে। আমি এই প্রত্যেকটা এই 3টা এন্ট্রি আলাদা আলাদা করে আসলে জাবেদাটা চিন্তা করব। তাহলে প্রথম নগদ টাকা, তাহলে এই যে নগদ টাকা এখানে ডেবিট হলো জানুয়ারির 1 তারিখে, খতিয়ানে কিন্তু তারিখ অনুযায়ী লেখা হয়, এটা মনে রাখতে হবে। তাহলে জানুয়ারির 1 তারিখের আমার এই নগদান হিসাবে আমি অবশ্যই একটা এন্ট্রি দিতে হবে, কারণ কি, জানুয়ারির 1 তারিখে 3টা ঘটনা আছে, একটা 55,000 টাকার নগদ, 50,000 টাকার কম্পিউটার, 30,000 টাকার বিক্রয়যোগ্য ঔষধ দিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে নগদের আমি হিসাব করছি, এখন নগদটা নিয়ে চিন্তা করি। ফার্স্ট নগদ কোথায় কোথায় আছে, তাহলে জানুয়ারির 1 তারিখে আমি নগদ পেলাম, এইখানে এই এন্ট্রিতে নগদ, নগদ হয়েছে ডেবিট আর মূলধন হয়েছে ক্রেডিট। এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে খতিয়ানের কোথায় কিভাবে যায়। তাহলে এইখানে নগদের খতিয়ান করতেছি, তাহলে প্রথম এন্ট্রিতে দেখলাম নগদ হয়েছে ডেবিট, নগদ হয়েছে ডেবিট, আর ওর উল্টা কি ছিল, মূলধন। তাহলে জানুয়ারির 1 তারিখে, যে জানুয়ারির 1 তারিখ, এই যে এখানে আমি বিবরণের ঘরে লিখবো উল্টাটা, নগদ ডেবিট হয়েছে, ঠিক আছে, তো কার কারণে ডেবিট হয়েছে, তখন ক্রেডিটটা কি ছিল, ক্রেডিট ছিল মূলধন। তাহলে বিবরণের ঘরে, যেহেতু আমি নগদানের হিসাব করছি, আমি এই বিবরণের ঘরে আর নগদ লিখবো না, আমি লিখবো উল্টাটা। তাহলে জানুয়ারির 1 তারিখে নগদ ডেবিট হয়েছিল, কার কারণে, মূলধনের কারণে, এই জন্য আমি বিবরণে মূলধন লিখলাম। এবং নগদের এই যে ডেবিটের ঘরে, এটা ডেবিট পাস, এখান থেকে এইটুকু ডেবিট, এই যে এইটুকু, এই সরি এইটুকু হলো ডেবিট, এই টাকা থেকে এই তারিখ পর্যন্ত এইটুকু ডেবিট এ সাইড, আর এই তারিখ থেকে আবার এই টাকা পর্যন্ত ক্রেডিট। তাহলে আমি ডেবিট সাইডে লিখলাম, নগদানের ডেবিট সাইডে আমি লিখলাম জানুয়ারির 1 তারিখ দিয়ে 55,000 টাকা। বিবরণে ঘরে লিখলাম মূলধন। কেন? কারণ এখানে যে দেখছি আমরা জানুয়ারির 1 তারিখে নগদ 55,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে এখানে ডেবিটটা হলো নগদান হিসাব ডেবিট 55,000, মূলধন হিসাব ক্রেডিট 55,000। তাহলে আমি খতিয়ান করতেছি নগদের, ওই জন্য নগদকে এখানে ডেবিট যেহেতু হয়েছে, নগদের ডেবিট পাশে লিখলাম, নগদের নগদান হিসাবের এই যে ডেবিট পাশে লিখলাম জানুয়ারির 1 তারিখে এই 55,000 টাকা। কি বিবরণে কি লিখলাম, মূলধন, কারণ তার উল্টাটা লিখবো আমরা সবসময়। আচ্ছা, তাহলে জানুয়ারির 1 তারিখে শেষ, আমি একটা একটা করে দেখাচ্ছি যে নগদানটা কোথায় কোথায় নগদ আছে। তাহলে জানুয়ারির 1 তারিখ শেষ, 3-এ এসে দেখি, 3-এ জাহান ডাক্স থেকে এটা ক্রয় করছে। এখানে জাবেদা দেখেছি আমরা, জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় বিল হিসাব ক্রেডিট, এখানে কিন্তু নগদ নাই। তাহলে জানুয়ারির 3 তারিখের সাথে নগদান হিসাবের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, জানুয়ারির 7 তারিখে এখানে আছে পুরাতন একটা মেশিন বিক্রয় করে 3,200 টাকা পাওয়া গেছে। তাহলে জাবেদা কি করলাম আমরা, সাধারণ জাবেদা দেখানোর সময় দেখালাম এখানে, এই যে সাধারণ জাবেদাতে কি করছি আমরা, নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট,
অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট, তাহলে আমি নগদকে এখানেও আবার ডেবিট করছি, আগে মূলধনের সময় ডেবিট করছি, নগদকে এখানেও ডেবিট করছি। তাহলে জানুয়ারির 7 তারিখে আমাকে আবার ওই ডেবিট পাশে লিখতে হবে। এখানে চলে যায়, এই যে নগদান হিসাব, জানুয়ারির 7 তারিখ, এই যে এইখানে আমি ডেবিট পাশে 3,200 লিখলাম, এবং বিবরণের ঘরে কি লিখলাম, অফিস সরঞ্জাম। উল্টালটা, নগদ ডেবিট হয়েছে ঠিক আছে, কার কারণে হয়েছে, তখন ক্রেডিট কে ছিল, অফিস সরঞ্জাম ক্রেডিট ছিল, ওই জন্য আমি এখানে বিবরণে অফিস সরঞ্জাম লিখবো। এখানে কিন্তু আমি নগদ লিখবো না, কারণ হয় হিসাবটা নগদের, খালি তার উল্টাটা লিখবো। তাহলে জানুয়ারির 7 তারিখে নগদ ডেবিট হয়েছিল 3,200 টাকা, কার কারণে, তখন ক্রেডিট কে ছিল, ক্রেডিট ভাইয়া ছিল হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব। আচ্ছা, এখন জানুয়ারির 7 তারিখ শেষ, আবার আমরা দেখি জানুয়ারির 7 তারিখ শেষ, 18 তারিখে কি করছে, ওষুধ ফেরত দিছে। তো এইখানে জাবেদা কি ছিল, জাবেদা ছিল প্রদেয় বিল হিসাব ডেবিট করছি আমরা, আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট করছি। এখানে কোনো নগদের বালাই নাই, এটা নগদের কোনো কাহিনী নাই, তাহলে 18 তারিখ আমার নগদের সাথে কোনো সম্পর্কিত নাই। এবার আসছে জানুয়ারির 27। জানুয়ারির 27 তারিখে কি করছে, নগদে বিক্রয় করছে 1,40,000, তাহলে নগদ হয়েছে ডেবিট, নগদ বেড়েছে, নগদ হচ্ছে ডেবিট, আর বিক্রয় ক্রেডিট, তাহলে নগদ এখানেও ডেবিট 1,40,000। তাহলে আমি নগদের জাবেদাতে, এই যে নগদের জানুয়ারি 27 তারিখে বিক্রয় হিসাবে 1,40,000, আমরা দেখলাম যে ক্রেডিট পাশে কোনো পেমেন্ট নাই, কোনো নগদ ক্রেডিট হয়েছে এরকম কোনো এন্ট্রি পাইনি আমরা, খালি নগদ ডেবিট হয়েছে একবার মূলধনের দ্বারা, একবার ডেবিট হচ্ছে অফিস সরঞ্জামের দ্বারা, পুরাতন প্রিন্টিং মেশিন বিক্রয় করছে, আর একবার বিক্রয়ের দ্বারা বিক্রয় করছে নগদ টাকা 1,40,000। তাহলে টোটাল যোগ করে পাওয়া গেলে 1,98,000, 1,98,200। ডেবিট পাশে, ক্রেডিট পাশে কিছু নাই, এই জন্য এই 1,98,000 আবার এখানে লেখা হলো। ব্যালেন্স করার সময় মনে রাখবা, এই টোটাল যে পাশে বেশি সেই সেই টোটালটা আগে দিতে হয়। তো এখানে ক্রেডিটে কোনো এন্ট্রি নাই, তাহলে ডেবিটে সবচেয়ে বেশি, তাহলে ডেবিটে আমরা আগে যোগ করলাম 1,98,200, ওই সোজায় আমি 1,98,200 দিলাম। দেওয়ার পরে উপরে আর যেহেতু কোনো এন্ট্রি নাই, উপরে এন্ট্রি থাকলে ওইটা আবার এই মোট থেকে বিয়োগ করে এই সিডি বানাতে হতো ব্যালেন্স। তাহলে এইখানে পুরোটাই ব্যালেন্স, 1,98,200, এটা পুরোটাই ব্যালেন্স, কারণ এখানে কোনো এন্ট্রি ক্রেডিট নাই, সবই ডেবিট। তাহলে এই 98,000, এটাকে বলছি আমরা ব্যালেন্স সিডি, অর্থাৎ ক্যারি ডাউন, এটা নিচে নিয়ে যাওয়া হলো। আর এখানে বললাম এটা হলো জানুয়ারির 31, মাসের শেষ দিনে এটা ব্যালেন্সিংটা করতে হয়। তাহলে জানুয়ারির 31 তারিখে ব্যালেন্স পাওয়া গেল, নগদান হিসাবের ব্যালেন্স 1,98,200, অর্থাৎ নগদ টাকা 55,000 পাওয়া গেছে, 3,200 পাওয়া গেছে, 1,40,000 পাওয়া গেছে, কোনো পেমেন্ট করা হয়নি। তাহলে নগদ টাকা হাতে আছে ক্যাশ বাক্সে 1,98,200। তাহলে এটাই ব্যালেন্স, এটাই আমার ফেব্রুয়ারি মাসের 1 তারিখে এই 1,98,200 টাকা নিয়ে আবার শুরু হলো ফেব্রুয়ারির হিসাব। এবার ফেব্রুয়ারি মাসে আবার নগদ গ্রহণ হবে, প্রদান হবে, এইভাবে যায়, আবার ফেব্রুয়ারির শেষে যায় একইভাবে ব্যালেন্সিং হবে। এটাই হচ্ছে খতিয়ানের মজা, আমি ব্যালেন্সিংটা করতে পারি। তো এটা টি অ্যাকাউন্টের ব্যালেন্স নর্মালি সপ্তাহে অথবা 15 দিনে অথবা মাসে একবার করা হয়। আর আরেকটা শিখবো আমরা চলমান জিরে, যেটা প্রতি এন্ট্রি প্রত্যেকটা ট্রানজাকশনের শেষেই ব্যালেন্সটা করে দেওয়া হয়। তাহলে আমরা নগদান হিসাবটা কমপ্লিট হলো আমার। এরপরে আমাদের আর কি কি হিসাব করতে বলছে, নগদানের পরে প্রবলেমে বলছে অফিস সরঞ্জাম হিসাব। তাহলে অফিস সরঞ্জামের নামে আমি একই ছক আঁকাবো, সেম, এই যে অফিস সরঞ্জামের ছক আঁকালাম, এরও এই পাশে ডেবিট, এই পাশে ক্রেডিট, এই চারটা, এই যে এই চারটা ডেবিটের, আর এই চারটা ক্রেডিটের ঘর। এখন দেখবো আমরা যে অফিস সরঞ্জাম কোথায় কোথায় আছে। তা আমরা দেখে আসি শুরু থেকে আবার। 1 তারিখে আছে এই যে কম্পিউটার, কম্পিউটারের নামে আমি আলাদা অ্যাকাউন্ট খুলি নাই, হিসাব করি নাই, কারণ এখানে যেহেতু বলে দিছে অফিস সরঞ্জাম, কাজে আমাকে বুঝতে হবে এই যে কম্পিউটার এবং প্রিন্টার, এই দুইটারই মেন হেড করতে হবে আমাকে অফিস সরঞ্জাম, এখানে যেহেতু বলে দিয়েছে এখানে। আর যদি এরকম কিছু না বলতো, খালি বলতো যে হিসাব লেনদেনের ভিতরে হিসাবগুলো করো, খতিয়ানগুলো করো, তখন আমার ইচ্ছা মতো আমি এটাকে কম্পিউটার নামে আমি একটা হিসাব খুলে ফেলতে পারতাম। কিন্তু যেহেতু এখানে অফিস সরঞ্জাম বলছে, বেটার আমার অফিস সরঞ্জামকে ফলো করা। তাহলে প্রথম একটা অফিস সরঞ্জাম পাইলাম জানুয়ারির 1 তারিখে, কত হাজার টাকার, 50। তো এখানে কি জাবেদা করেছিলাম আমরা, জাবেদা এটা 50,000 টাকা যখন অফিস সরঞ্জাম হিসেবে পাইলাম, তখন জাবেদা হবে 50,000 টাকা কি অফিস সরঞ্জাম বাড়লো, তাহলে ডেবিট, আর উল্টাটা কি মূলধন, উল্টাটা হলো মূলধন, এই টাকাটা দিচ্ছে মূলধন হিসেবে মালিক, এই টাকাটা দিচ্ছে মূলধন। তাহলে 55,000-এর সময় জাবেদা হয়েছিল নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, 50,000-এর জন্য হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম বাড়লো, আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমার অফিস সরঞ্জামের ঘরে ডেবিট পাশে লিখতে হবে আমাকে, অফিস সরঞ্জামের এই যে ডেবিট পাশে জানুয়ারির 1 তারিখে
লিখলাম কি মূলধন হিসাব। কেন মূলধন লিখলাম? যে এটা মালিক দিছে এই টাকাটা, এই যন্ত্রপাতিটা, কম্পিউটারটা দিছে কে? মালিক। তাহলে মূলধন হিসাবে 50,000 টাকা একটা পেলাম। আর অফিস সরঞ্জাম কোথায় আছে? আমরা যদি ইয়াগুলো দেখি, অফিস সরঞ্জাম এই 1 তারিখ আছে, আর এই যে আসে 7 তারিখ, এখানে একটা আছে প্রিন্টার মেশিন বিক্রি করছে 3,200, এই দুইটা অফিস সরঞ্জাম, আর কিন্তু নাই। তাহলে এটা এইখানে জার্নাল কি করেছি আমরা? 7 তারিখে মেশিন বিক্রি করছে, তাহলে নগদ টাকা পেয়েছে, নগদান হিসাবকে ডেবিট করছে, সম্পদ বাড়ছে। আর আরেকটা সম্পদ অফিস সরঞ্জাম কমেছে, ওইটা ক্রেডিট হয়েছে 3,200, তাহলে অফিস সরঞ্জাম ক্রেডিট এখানে, আর ডেবিট হলো নগদান। তাহলে অফিস সরঞ্জামে এবার যাব আমরা, এই যে অফিস সরঞ্জাম হিসাব। তাহলে অফিস সরঞ্জামের ডেবিট পাশে আমরা মূলধনটা লিখেছি, আর এবার জানুয়ারির 7 তারিখে হলো ওই মেশিনটা বিক্রি করছে, প্রিন্টিং মেশিন, কত হাজার টাকা? 3,200 টাকায়। তো এটা ক্রেডিট পাশে লিখলাম। কেন ক্রেডিট? কারণ ওখানে অফিস সরঞ্জামকে করছি ক্রেডিট, আর ডেবিটটা ছিল কি? ডেবিটটা ছিল নগদান। এই বিবরণের ঘরে আমি নগদান লিখলাম। তো এখন যদি দেখি এই দুইটাই লেনদেন ছিল, তো লেনদেন একটা ক্রেডিট পাশে হলো 3,200, আর ডেবিট পাশে হলো 50,000, তাহলে ডেবিট পাশে বেশি, ডেবিট পাশেই বেশি। তাহলে ডেবিট পাশের আমার যোগটা আগে করব। তাহলে ডেবিট পাশে 50,000 করলাম, এই 50,000-এর নিচে লিখলাম। লিখে এই 50,000 থেকে এখানে একটা এন্ট্রি আছে 3,200, এখানে যদি দুই তিনটা থাকতো ওই দুই তিনটা আবার যোগ করতাম, করে এই 50 থেকে বিয়োগ করতাম। কিন্তু যেহেতু একটা এন্ট্রি আছে 3,200, এটা আমি 50,000 থেকে বিয়োগ করলে 46,800 হয়, 46,800 হয়। তাহলে এই 46,800 হলো আমার ব্যালেন্স শিট জানুয়ারির 31 তারিখে, লাস্ট ডেটের ব্যালেন্স। এটাই বিডি হিসাবে ফেব্রুয়ারির 1 তারিখে যে এই পাশে লিখতে হবে। তাহলে ফেব্রুয়ারি বিডি গেল, তাহলে আমাদের অফিস সরঞ্জাম হয়ে গেল। এবার আসতেছে, তাহলে নগদান করলাম, অফিস করলাম, এবার ক্রয় হিসাব। তাহলে ক্রয় কোথায় কোথায় পাইলাম আমরা? একটু ট্রানজাকশন দেখি। 1 তারিখে একটা ক্রয় আছে, এই যে 30,000 টাকা মূল্যের বিক্রয়যোগ্য ওষুধ দিয়েছে মালিক। তো মালিক দিল, আমার ডেবিটটা কিন্তু 30,000 টাকার, ওইটা ক্রয়। কার কাছ থেকে ক্রয়? আমি নগদ টাকায় ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। যদি চেক দিয়ে ক্রয় করি ক্রয় ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যদি বাকিতে ক্রয় করি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। দেখো ক্রয় হিসাব সবসময় ডেবিট থাকতেছে। আর এই 30,000 টাকা কিন্তু আমি নগদেও কিনি নাই, বাকিতেও কিনি নাই, ব্যাংকের টাকা দিয়েও কিনি নাই, কি কিনছি? মালিক দিছে এটা, এই জন্য মূলধনকে ক্রেডিট করতে হবে। মূলধনকে ক্রেডিট, আর ডেবিট কি? ক্রয় হিসাব। ডেবিট হচ্ছে ক্রয় হিসাব। তাহলে আমার, আমি যখন ইয়েতে করব, আমি ক্রয় হিসাবের অ্যাকাউন্টটা করব, এই যে ক্রয় হিসাব, তাহলে জানুয়ারির 1 তারিখে বিবরণের ঘরে মূলধন লিখতে হবে, এবং ডেবিট সাইডে লিখলাম, কারণ ক্রয় হিসাব ডেবিট হয়েছে কার কারণে? মূলধনের কারণে। মূলধন ক্রেডিট ছিল, তাহলে এই জন্য মূলধনটা বিবরণে লিখলাম, লিখে 30,000 লিখলাম। তাহলে একটা পাইলাম, আমি লিখলাম 1 তারিখ। এবার দেখি 2 তারিখে কি আছে। 2 তারিখ কিছু নাই, এরা 3 তারিখ। 3 তারিখ কি আছে? জাহান ট্রাক্স হতে ওষুধ ক্রয়, এই যে ক্রয়, এটা যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট করছি আমরা, প্রদেয় বিল হিসাব ক্রেডিট করছি, তাহলে ক্রয় হিসাব এখানে ডেবিট হয়েছে। ক্রয় হিসাব জানুয়ারি 3 তারিখে, আর ক্রেডিটটা কি হয়েছে? প্রদেয় বিল হিসাব। তাহলে আমরা ক্রয় হিসাবের যাবে খতিয়ান করতেছি, এখন ক্রয়ে যাব। তাহলে ক্রয়ের এই যে জানুয়ারির এখানে দেখো 3 তারিখে লিখলাম প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব বা প্রদেয় বিল হিসাব লিখতে পারি আমরা, প্রদেয় বিল হিসাব। প্রদেয় হিসাবও লেখা যায়, কোনো ব্যাপার না। প্রদেয় বিল হিসাব 80,000 টাকা, জাহান ট্রেডার্স থেকে যে কিনেছি বাকিতে, তাহলে 80,000। আচ্ছা, আর কিন্তু ক্রয় নাই। আমরা যদি দেখি ওখানে এন্ট্রিগুলো, ক্রয় আছে মাত্র দুইটা, এই জানুয়ারি 3 তারিখে একটা, আর হইলো 1 তারিখে হইলো যে মালিকের কাছ থেকে পাওয়া গেছে। তাহলে এই দুইটা ক্রয়, আর কিন্তু ক্রয় নাই। 7 তারিখে বিক্রয়, 18 তারিখে মাল ফেরত দিছে, আর 27 তারিখে বিক্রয় করছে। তাহলে আমি ক্রয় দুইটা পাইলাম। তাহলে দুইটা এখন যোগ করব, করে ব্যালেন্স করে ফেলবো। তাহলে ক্রয় হিসাব কত হলো? মূলধন 30,000 আর প্রদেয় বিলের 80,000, এই 1,10,000। এই 1,10,000 ডান পাশে লিখলাম, উপরে আর বিয়োগ করার কিছু নাই। 1,10,000 ব্যালেন্স সিডি জানুয়ারির 31 তারিখে, এবং ফেব্রুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি হলো এই 1,10,000 টাকা। ক্রয় হিসাব শেষ। দেন আর কি হিসাব করতে বলছে? প্রদেয় হিসাব করতে বলছে, প্রদেয়। তাহলে প্রদেয়টা করি। এবার প্রদেয় কোথায় কোথায় আছে আমরা একটু দেখে আসি। জানুয়ারির 1 তারিখে কোনো প্রদেয় বিল নাই, জানুয়ারির 3 তারিখে আছে একটা। ক্রয় হিসাব করেছি, প্রদেয় বিল ক্রেডিট করেছি, তাহলে এখানে একটা আছে। জানুয়ারির 7 তারিখে নাই, 18 তারিখে আছে। ওষুধ ফেরত দিয়েছি আমরা, ফেরত দিলে প্রদেয়কে ডেবিট করেছি, তাহলে এখানে আছে।
আর জানুয়ারির 27 তারিখে না, এটা ক্রয়, এটা বিক্রয় করছি নগদে। তাহলে এখানে কয়টা পেলাম? দুইটা পেলাম। প্রদেয় হিসাব হলো দুইটা, জানুয়ারির 3 তারিখে একটা মাল কেনা আর 18 তারিখে মাল ফেরত। তাহলে আমরা যাই প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাবের ডেবিট, ডেবিট পাশে কি লিখবো আমরা? আচ্ছা, ডেবিট পাস আর ক্রেডিট পাস। তাহলে জানুয়ারি 3 প্রথমে মাল কিনছে, বাকিতে যখন ক্রয় কিনছিল তখন প্রদেয় বিলকে ক্রেডিট করা হয়েছিল 80,000 টাকা। খেয়াল করে দেখো, প্রদেয় বিলকে ক্রেডিট করা হয়েছিল 80,000 টাকা। তার উল্টাটা কি, বিবরণটা কি? তার বিপরীত কি? ডেবিট কে ছিল? ক্রয় হিসাব ছিল। তাহলে এই 80,000 টাকা ছিল জানুয়ারি 3 তারিখে। আমি বলেছি যে প্রদেয় বিল আছে দুইটা, একটা মাল কেনা, একটা ফেরত। আর ফেরত দিয়েছে কয় তারিখে? 18 তারিখে। 18 তারিখে ফেরত দিয়েছে। আমরা আরেকবার দেখে আসি। এই যে 18 তারিখে হচ্ছে মেয়াদোত্তীর্ণর কারণে ওষুধ ফেরত দিয়েছে 6,000 টাকা। তাহলে 18 তারিখে একটা, আর ওষুধ কিনেছে 3 তারিখে একটা। এই যে জাহান থেকে ওষুধ কিনছে জানুয়ারি 3 তারিখে 80,000 টাকা। তাহলে দুইটাই প্রদেয় বিল এখানে জড়িত। তাহলে একটা ডেবিট আর একটা ক্রেডিট। তাহলে আমরা প্রদেয় বিলটা, এই যে, তাহলে জানুয়ারি 3 তারিখে ক্রয় হিসাবকে আমরা লিখলাম বিবরণের ঘরে, আর ক্রেডিট পাশে 80,000 লিখলাম, কারণ ওখানে প্রদেয় বিল ক্রেডিট হয়েছে। আর জানুয়ারির 18 তারিখে মাল ফেরত দেওয়া হয়েছে, তখন প্রদেয় বিলকে ডেবিট করা হয়েছে 6,000 টাকা। তাহলে প্রদেয় বিলকে ডেবিট করা হয়েছে, তাহলে উল্টাটা কি ছিল? ক্রয় ফেরত হিসাব ছিল। তাহলে ক্রয় ফেরত এখানে লিখলাম জানুয়ারির 18। তাহলে এখন যদি আমরা তাকাই দেখি, তাহলে এখানে দুইটা এন্ট্রি, একটা হলো 6,000 টাকা আর একটা হলো 80,000 টাকা। তাহলে ক্রেডিট পাশে বেশি। তাহলে আমি ক্রেডিট পাশের যোগটা আগে করব, এই জন্য ক্রেডিট পার্ট আগে আগে এখানে যোগ করে নিলাম। এই 80,000 নিয়ে এসে আবার এই পাশে বসালাম। বসাই, এবার এখানে ডেবিটে একটা এন্ট্রি আছে 6,000। তাহলে এই 80 থেকে 6 বিয়োগ করলে 74। 80 থেকে 6 বিয়োগ করলে 74। এটাই ব্যালেন্স সিডি, এটাই ব্যালেন্স সিডি। এটা কিন্তু এই পাশে হলো। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ব্যালেন্স বিটি কত হবে? 1 তারিখে 74,000। এই যে 74,000। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, প্রদেয় বিল হিসাব, এটা দায়। দায়ের সবসময় ক্রেডিট পাশে বেশি থাকে। এই জন্য দেখো এখানে ক্রেডিট পাশ 80,000 টাকা বেশি ছিল, আর এখানে ছিল 6,000 টাকা, ব্যালেন্স করে 74। তার মানে এই একটা ক্রেডিট আর একটা ডেবিট হওয়ার পরে অবশিষ্ট থাকলো 74,000। তো 74,000 টাকা কোন পাশে বেশি থাকলো? ক্রেডিট পাশে। এটা ক্রেডিট ব্যালেন্স। ক্রয় হিসাব, ক্রয় হিসাব দেখো ডেবিট পাশে বেশি, 1,10,000। এই পাশে আর কোনো ক্রেডিট নাই, তাহলে 1,10,000 এটা ডেবিট ব্যালেন্স। ক্রয় হিসাব ডেবিট পাশে বেশি। অফিস সরঞ্জাম হিসাব, এই পাশে 50, এই পাশে 3,002, তার মানে 46,800 বেশি কোন পাশে? ডেবিট পাশে। তার মানে এটা ডেবিট ব্যালেন্স। অফিস সরঞ্জাম ডেবিট ব্যালেন্স, উদ্বৃত্ত হলো ডেবিট। নগদানেরও তাই, এখানে ক্রেডিট কোনো এন্ট্রি নাই, সব ডেবিট, 1,98,000। তাহলে শিক্ষণীয় হচ্ছে যে এই ব্যালেন্সিং এর ব্যালেন্স সবসময় ব্যয় আর সম্পদের ডেবিট ব্যালেন্স হয়, উদ্বৃত্ত হয় ডেবিট, ব্যয় আর সম্পদের। আর দায়, আয়, আর হচ্ছে মূলধন, এগুলো ক্রেডিট ব্যালেন্স হয়। এগুলো মনে রাখবা তোমরা। তো এই ছিল আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। এরপরে যদি তোমরা কেউ কারো কিছু জিজ্ঞাসা থাকে, আমার ফ্রি ফ্র্যাঙ্ক আমাকে বলতে পারো। আবারও বলি, যদি তোমরা কেউ আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই করবে। এইটুকু দাবি তোমাদের প্রতি রইল। বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, যাতে করে নতুন ভিডিও আপলোড হলে তোমরা পেয়ে যাও। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে নতুন এপিসোডে, নতুন সলিউশন নিয়ে। এরপরে আমি গ্রাজুয়ালি দিব। এর পরের পর্বটা হবে সৃজনশীল 2 নম্বরের সমাধান। থ্যাংক ইউ ভেরি মাচ।